আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন প্রথম পত্রের আয়নীকরণ শক্তির কিছু এমসিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভ করার সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো শেখা হয়ে যাবে। আমরা আমাদের হোয়াইট বোর্ডে কিছু প্রশ্ন লিখে রেখেছি, আমরা একটু দেখি আমাদেরকে কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমরা মনে হয় নিচের থেকে করলে ভালো হয়, তাহলে আমরা পর্যায়ক্রমে উপরের দিকে যেতে পারবো। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে যে নিম্নের কোনটি কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এর সঠিক প্রথম আয়নীকরণ বিভবের মান। আয়নীকরণ বিভব যেটাকে আমরা বলছি আয়োনাইজেশন পটেনশিয়াল অথবা আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থা থেকে আউটার সেল কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে সরাতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ একটি ইলেকট্রন সরে সেটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা হচ্ছে আমার ওই মৌলের প্রথম আয়নীকরণ শক্তি। তো আমরা এখন একটু দেখি যে কার প্রথম আয়নীকরণ শক্তির এখানে কোনটা ক্রমটা সঠিক হবে। তো আমরা প্রথমে এগুলোর ইলেকট্রন বিন্যাস একটু দেখতে হবে, তারপর আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখে তারপর আমরা এটা সলভ করব। প্রথমে দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে যেমন 1s2 2s2 2p2, এই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। তো যখন আমার কার্বনের প্লাস হয়ে যাবে C+, তো এখানে আমরা একটু যদি দেখি সেখানে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, অর্থাৎ আমরা এই কক্ষপথটাকে একটু বোঝার জন্য জাস্ট একটা আমরা ব্লক চিত্রের মাধ্যমে দেখাই। এমন 1 2 3, এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে কার্বন। দেন হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p হচ্ছে 3 2p3। তাহলে আমরা একটু যদি দেখি নাইট্রোজেন প্লাসের এখানে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যাবে, সে প্রথম ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি তার উৎপন্ন হবে, তখন তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2। আমরা এই ইলেকট্রন বিন্যাসকে জাস্ট আমরা যদি এইভাবে হুন্ডের নীতি অনুসারে দেখাই তাহলে এরকম হবে 2p2। দ্যাট মিনস এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2। দেন যদি আমরা অক্সিজেনেরটা দেখি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। দেন যখন একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে এবং একক ধনাত্মক আয়নে পরিণত হবে, তখন হবে 1s2 2s2 2p3। তাহলে 2p3কে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ওকে, এইভাবে দেখতে পাচ্ছি 1 2 3, তাহলে সেটা হচ্ছে p3, এটা হলো p1, এটা p2, দেন p3। দেন ফাইনালি আমরা যদি ফ্লোরিনেরটা আঁকি, ফ্লোরিন হচ্ছে পারমাণবিক সংখ্যা 9, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। তাহলে আমরা দেখতে পেলাম তার 9 হলো। এবার সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হবে, অর্থাৎ তার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা হবে এরকম। ইলেকট্রন বিন্যাস ফার্স্ট আয়োনাইজেশন অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4। তাহলে 4টাকে যদি আমরা একটু তার হুন্ডের নীতি অনুসারে তার ব্লকে দেখাই, তাহলে 4টাকে আমি কীভাবে দেখাবো, 1 2 3 4, তাহলে এখানে রইল p2। এখন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমরা যদি এই ইলেকট্রন বিন্যাসগুলি একটু পর্যবেক্ষণ করি, জাস্ট এই হুন্ডের নথিটা যদি একটু পর্যবেক্ষণ করি, আমরা জানি যে কোনো একটা মৌলের আয়নিত অবস্থায় কিংবা নিউট্রাল বা আইসোলেটেড অবস্থায়, প্রশম অবস্থায় তার ইলেকট্রন বিন্যাসের p অরবিটালে যদি অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, যেটা যদি হাফ ফিল্ড হয়, তাহলে সেটা সবচেয়ে বেশি তার স্টেবল হয়, অর্থাৎ সেই অবস্থাটা তার সবচেয়ে বেশি স্টেবল হয়। অথবা আমরা যেটা মাল্টিপ্লিসিটি দিয়ে ব্যাখ্যা করেছিলাম, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেটাতে বেশি তার মাল্টিপ্লিসিটিটা তত বেশি, আর যার মাল্টিপ্লিসিটি যত বেশি হবে ওই অবস্থাটা সবচেয়ে বেশি স্টেবল হবে। তাহলে এখানে অক্সিজেনে দেখতে পাচ্ছি 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, সুতরাং এটা তার স্টেবল অবস্থা, অর্থাৎ এই অবস্থা থেকে আমরা
সরি এখানে প্রথম আয়নীকরণ শক্তি হবে না, এটা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সরি এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি না হলে মিলবে না। তাহলে নিম্নের কোনটি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সঠিক দ্বিতীয় আয়নীকরণ বিভবের ক্রম? কারণ এই অবস্থা থেকে একটা ইলেকট্রনকে সরাতে, এখন অক্সিজেনের যে অবস্থা, এই অবস্থা থেকে একটা ইলেকট্রনকে সরাতে অক্সিজেনের সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, কেননা অক্সিজেনটা এখন এখানে স্টেবল অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারবো এখানে সবচেয়ে বেশি এনার্জি লাগতেছে অক্সিজেনের। ওকে, তাহলে অক্সিজেন নিয়ে আমাদের কথা শেষ। এবার বাকি যে মৌলগুলি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হাফ ফিল্ড 1 আছে, এটাও হাফ ফিল্ড, অর্থাৎ পার্শিয়ালি ফিল্ড, সরি এটা হাফ ফিল্ড নয়, এটা পার্শিয়ালি ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা পার্শিয়ালি ফিল্ড, এটাও পার্শিয়ালি ফিল্ড, এটাও পার্শিয়ালি ফিল্ড। এখানে পার্শিয়ালি ফিল্ডের ক্ষেত্রে আমরা কীভাবে আমাদের ডিসিশনটা নিব যে কোনটার আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি? এটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা যেটা অলরেডি আমাদের প্রথম ক্লাসে আমাদের যে আয়নীকরণ শক্তির উপর আমরা একটা প্রথম ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম দ্যাট ইজ ZEF, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে নিউক্লিয়ার চার্জ ডেনসিটি বা কার্যকর নিউক্লিয়ার আদান। এটার মান যার বেশি হবে তার জন্য সেই অবস্থাটা সবচেয়ে বেশি স্টেবল হবে। তাহলে আমরা দেখি, যেমন এখানে কার্বনের ছিল ছয়টা ছিল হচ্ছে তার ইলেকট্রন, তাহলে 6টা প্রোটন আছে। নিউট্রন ছিল 7টি, তাহলে 7টি প্রোটন আছে। আমরা যদি এখানে লিখি 7টা প্রোটন, 6টা প্রোটন, এখানে 7টা প্রোটন, এখানে 6টা প্রোটন, দেন এটা সম্পর্কে আমার ডিসিশন চলে গেছে, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। আমরা এখানে জানি এখানে আছে 9টা প্রোটন। তাহলে কোনো একটা মৌলের আয়নিত অবস্থায় যখন প্রোটনের চার্জ যার যত বেশি হয়, ওই মৌলের মধ্যে ইলেকট্রনগুলো ওই মৌলের নিউক্লিয়াসকে তত শক্তিশালী বল দিয়ে আকর্ষণ করে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার চার্জ ডেনসিটি। এবং এই নিউক্লিয়ার চার্জ ডেনসিটির কারণে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরাতে আমার বেশি পরিমাণ শক্তি লাগে। যেহেতু এখানে 9টা মাত্র প্রোটন আছে, এখানে চার্জ ডেনসিটি বেশি, তারপরে এখানে বেশি, তারপরে এখানে বেশি, তাহলে আমি আমার ক্রমটা লিখতে পারি। দেন অক্সিজেনের পরে হচ্ছে ফ্লোরিন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপর হবে কার্বন। সুতরাং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সঠিক দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে সবচেয়ে বেশি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে অক্সিজেনের, তারপর হচ্ছে ফ্লোরিনের, তারপর হচ্ছে নাইট্রোজেনের এবং তারপর হচ্ছে কার্বনের। অথবা আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংক্ষিপ্তভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিব যে কেন তাদের এই দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম এমন হবে, সেটার ব্যাখ্যাটা আমরা এখান থেকে সুন্দরভাবে উপস্থাপন করে লিখে দিব। ওকে, তাহলে যদি এটা ভর্তি পরীক্ষায় আমাদের আসে, তাহলে আমরা এটা অ্যানালাইসিস করে 2 নম্বর দাগিয়ে দেবো, এটার ব্যাখ্যা সহ আমরা উপস্থাপন করলাম। এবার আমরা আসব আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ MCQ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে নিম্নের মৌলগুলোর মধ্যে কোনটির প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তির পার্থক্য সবচেয়ে বেশি? কোনটির প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তির পার্থক্য সবচেয়ে বেশি? আমরা যদি একটু দেখি, আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি, যেমন এখানে এটা গ্রুপ 2 এর মৌল, সেটা ছিল এরকম যে প্রথমে ছিল এরকম লিনাকে রুবি সেসেভেলেসে, তাহলে বোমা, মানিক, কালো সাগর বেরিয়েছে রাস্তায়। তা আমরা যদি দেখি এগুলো সব হচ্ছে গ্রুপ 2 এর মৌল। এটা গ্রুপ 2 এর মৌল, এটা গ্রুপ 2 এর মৌল। এখন এটা হচ্ছে গ্রুপ কতার মৌল? এটা হচ্ছে গ্রুপ 6 OSSC তে প রে। তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল, এটা হচ্ছে গ্রুপ 6 এর মৌল, যেহেতু অক্সিজেন হচ্ছে গ্রুপ 6 এর একটা সদস্য। তাহলে গ্রুপ 6 যেটাকে আমরা বলছি স্যালকোজেন আমরা পড়ব। গ্রুপ 3 এর মৌলকে আমরা বলছি নিকটোজেন, আমরা পড়ব। তাহলে এটা হচ্ছে স্যালকোজেন গ্রুপের মৌল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এটা আকরিক উৎপাদন করে, পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি স্যালকোজেন। আমরা স্যালকোজেন যদি বলি তাহলে এটা বলতে পারবো এটা স্যালকোজেন, এটা আকরিক উৎপাদন করে। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে মৌল, এই মৌলটার সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এটার আছে 2টো ইলেকট্রন। তাহলে বলা আছে যে প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তির পার্থক্য সবচেয়ে বেশি। এখান থেকে প্রথম ইলেকট্রন সরানো যত সহজ, দ্বিতীয় ইলেকট্রনটাকে সরানো তত সহজ, কারণ এটা সে নিকটস্থ নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সে 2টা ইলেকট্রন এমনিতেই ছেড়ে দিবে, এটাও 2টা ইলেকট্রন এমনিতেই ছেড়ে দিবে। বাট আমরা যদি পটাশিয়ামের দিকে তাকাই, পটাশিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা যদি একটু ফলো করি, তাহলে পটাশিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, দ্যাট ইজ 1s2 2s2 2p6 দেন 3s2 3p6 দেন 4s1। আমরা যদি এই যৌগটার এই মৌলটার
পারমাণবিক সংখ্যা থেকে তার ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে এই একটা মাত্র ইলেকট্রন ছেড়ে দেওয়া তার জন্য সহজ, কারণ সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো হতে গেলে সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, এটাই তার ম্যান্ডেটরি অবস্থা। তাহলে সে কী অবস্থায় হয়? দ্যাট ইজ 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3s2, দেন 3p6। এখন এই অবস্থাটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করেছে। সুতরাং আমি যদি এই পটাশিয়াম থেকে আরও একটা ইলেকট্রন গ্যাসীয় অবস্থা থেকে সরিয়ে তাকে দ্বিতীয় আরেকটা ধনাত্মক অর্থাৎ দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে চাই, তাহলে আমার যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। কারণ এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে পটাশিয়ামের স্টেবল অবস্থা, কারণ সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এই কারণে এই অবস্থা থেকে দ্বিতীয় আয়নীকরণ যে শক্তি, এটা মাস ইজ গ্রেটার দেন প্রথম আয়নীকরণ শক্তি। প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান ক্ষেত্রে অনেক গুণ বেশি। সুতরাং তাদের যে ডিফারেন্স দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং প্রথম আয়নীকরণ শক্তি, এটা অনেক বেশি হবে। তাহলে আমাকে বলা আছে নিম্ন মৌলগুলোর মধ্যে কোনটির প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তির পার্থক্য সবচেয়ে বেশি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে পটাশিয়াম। আমরা পটাশিয়ামকে দাগিয়ে দেব। ওকে, এবার আমরা আসতেছি প্রথম যেই প্রশ্নটা আমরা সেটা একটু এখন সলভ করব। এটা একটা এমসিকিউ, এটা ভর্তি পরীক্ষায় আমাদের এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, আমরা একটু দেখবো এরকম প্রশ্ন আসলে আমরা কীভাবে সলভ করব। লাইক দিস বলা আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার এবং ফসফরাসের মধ্যে তাদের প্রথম আয়নীকরণ শক্তির ঊর্ধ্বক্রম লিখো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। আমরা আয়নাইজেশন এনার্জি যখন পড়েছিলাম, অর্থাৎ আয়নীকরণ শক্তি আমরা যখন পড়েছিলাম, আমরা একটা জিনিস জানি যে কোনো একটা পর্যায় সারণীর কোনো একটা গ্রুপের কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের আয়নাইজেশন এনার্জি যেটা, এই আয়নাইজেশন এনার্জির মানটা বাড়তে থাকে। আয়নাইজেশন এনার্জির মানটা বাড়তে থাকে। বাট যখন আমরা টপ টু বটম অর্থাৎ উপর থেকে নিচে একটা গ্রুপে যখন যাব, টপ টু বটম যখন যাব, তখন আয়নাইজেশন এনার্জিটা তাদের কমতে থাকে। ঠিক তদ্রূপভাবে এখানে আমাদের যেই মৌলগুলির কথা বলা আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার এবং ফসফরাস, এটা হচ্ছে একটা পর্যায়ের মৌল। সেই মৌল আমরা যদি পর্যায়টা একটু আলোচনা করি, সেখানে একটা আমরা জানি এটা হলো প্রথম পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম, দেন এখানে আসতেছে আবার কে, এখানে আসতেছে আমার দ্বিতীয় পর্যায়ে আছে কার্বন। কেন? তৃতীয় পর্যায়ে আছে সো মা এলো সিল্ক, পরে সাথে কলি আসলো। সোমা এলো সিল্ক, পরে সাথে কলি আসলো। আমরা এই যে একটা পর্যায় লিখেছি, এই পর্যায়টাকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমার এটা হচ্ছে এক্সপেক্টেড। আমরা যদি দেখি এক্সপেক্টেড অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি, আমার এই সূত্র অনুসারে এটা হবে যে সবচেয়ে বেশি হবে আর্গনের আয়নীকরণ, প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি আর্গনের হবে, তারপর হবে ক্লোরিনের, তারপরে সালফারের, তারপরে ফসফরের, তারপরে সিলিকনের, তারপরে অ্যালুমিনিয়ামের, তারপরে ম্যাগনেসিয়ামের। এটা হওয়ার কথা। বাট আমরা দেখতে পাই যে এখানে এই দুটো জায়গায় এসে, অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটো জায়গায় এবং সালফার এবং ফসফরাস এই দুটো জায়গায় তাদের একটু ডিফারেন্স হয়ে যায়। এই ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। আমরা শুধু জাস্ট এই দুটো একটু ব্যাখ্যা করব, বাকিগুলো ব্যাখ্যা করার আমি মনে করি না প্রয়োজন আছে। আমরা জাস্ট এটার একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে লাইক দিস 1s2, 2s2, 2p6, দেন 3s2। অ্যালুমিনিয়ামের হচ্ছে আমার এখানে 13, তাহলে অ্যালুমিনিয়াম যদি 13 হয় তাহলে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, দেন 3p1। ওকে, দেন ফসফরাস এখানে 11, 12, 13, 14, 15 হবে ফসফরাসের হচ্ছে 15, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, দেন 3p। তাহলে এখানে গেল কত? 12, এখানে 3 হবে, এখানে 10, 12 আর 3 হবে। দেন হচ্ছে সালফার হচ্ছে তাহলে 16, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে
1s2, then 2s2, then 2p6, then 3s2, then 3p4। এই হচ্ছে আমার তাদের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যদি তাদের একটি স্ট্রাকচার রাখি, অর্থাৎ হুন্ডের নীতি অনুসারে জাস্ট আমরা ব্লক দিয়ে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন আছে। তাহলে দুটো ইলেকট্রনকে আমি দুটি স্পিন আকারে লিখতে পারি, স্পিন আপ অ্যান্ড স্পিন ডাউন। ফসফরাসের একটা, এখানে অ্যালুমিনিয়ামের এখানে একটা আছে পি অরবিটাল, একটা ইলেকট্রন আছে, আমরা এটাকে এখানে এইভাবে দেখাতে পারি P1 যেটা। দেন ফসফরাসের আছে কয়টা? ফসফরাসের আছে এখানে 3টা। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে এখানে ফসফরাসের বেশি। দেন 1 2, এখানে 1 2 3, 3টি আছে। দেন হলো আমরা যদি সালফারেরটা দেখি, সালফারের ক্ষেত্রে এখানে 1 2 3 4। যেহেতু আমাদের উল্লেখিত প্রশ্নে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার এবং ফসফরাস এই 4টার ব্যাপারে নিয়ে কথা আছে, আমি 4টা নিয়ে ব্যাখ্যা করব। এখানে যদি আমরা একটু দেখি, এটা হলো P1, এটা হচ্ছে আমার দ্যাট ইজ P2, এটা হচ্ছে আমার P3। তাহলে এখানে আমরা একটু যদি দেখি, খেয়াল করি, আমরা বলেছি যে কোনো একটা মৌলের মধ্যে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যেখানে হাফ ফিল্ড থাকবে, সেটার আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। যেহেতু আমরা জানি এই অবস্থাটা হচ্ছে সবচেয়ে তার স্টেবল অবস্থা, অর্থাৎ স্টেবল অবস্থা, তাহলে স্টেবল অবস্থায় তার আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে এখানে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি এখানে হচ্ছে, প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে ফসফরাসের। ওকে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ফসফরাসের। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এটা চলে যাওয়ার পর, ফসফরাসটা যদি আমি চলে যাই, তারপরে কে থাকে? এখানে থাকতেছে হচ্ছে এখানে এখানে আমার দেখতে পাচ্ছি এখানে আছে আমার দুটো, এখানে একটা, এখানে আছে, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, এখানে দুটোই পেয়ার। তাহলে এই দুটোর মধ্যে কে থাকবে? যেহেতু আমি বাম দিক থেকে ডান দিকে, এখানে আরও বেশি, তাহলে সালফার এবং ফসফরাসের মধ্যে, যেহেতু ফসফরের ইলেকট্রন বিন্যাসের 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, সুতরাং সালফারের চেয়ে ফসফরাস এর প্রথম আয়নীকরণ শক্তি বেশি হবে, দেন হবে সালফারের। দেন এখন এই দুটো মৌলের ক্ষেত্রে আবার কি, এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, সে জাস্ট দ্বিত্বক, অর্থাৎ আমরা জানি শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন করেছে, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন না থাকার কারণে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কার হবে? ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তিটা বেশি হবে। এটার একটা ইলেকট্রনকে সহজেই সরাই ফেলানো যায়, অর্থাৎ তারপরে হবে আমার ম্যাগনেসিয়াম, তারপরে হবে আমার হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা একটু স্ন্যাপটা যদি নিয়ে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমাদের বুঝতে। তাহলে আমরা দেখতে পেলাম যে অনেক সময় পরীক্ষায় আসে যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আলোচনা করো। তাহলে এটা হলো আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, আবার এখানে ফসফরাসের সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটলো আমরা দেখলাম না, এখানে এই ঘটনাটা ঘটলো। তাহলে আমরা যদি সেই ঘটনাটা লিখি, এটা ছিল এক্সপেক্টেড অর্ডার অফ আয়নাইজেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি। অনুরূপভাবে আমাদের যেই আরেকটা গ্রুপ ছিল, পর্যায় ছিল ল্যাবিব ক্যানোফেনি, আমরা বলেছিলাম ল্যাবিব ক্যানোফেনি এরকম একটা বলেছিলাম আমরা, ল্যাবিব ক্যানোফেনি। সেখানে আমরা এই কথাটা ওইভাবে লিখেছিলাম যে এটার চেয়ে এটার সবচেয়ে বেশি এখানে আয়নাইজেশন এনার্জি হবে, ফার্স্ট আয়নাইজেশন নিয়নের, তারপরে ফ্লোরিনের, তারপরে অক্সিজেনের, তারপর নাইট্রোজেনের, তারপরে হচ্ছে কার্বনের, তারপরে হচ্ছে বোরনের, তারপরে বেরিলিয়ামের, তারপরে হচ্ছে লিথিয়ামের। বাট এই জায়গাটাতে একটু ভ্যারিয়েশন আসে, আর এই জায়গাটাতে একটু আমাদের ভ্যারিয়েশন আসে। ভ্যারিয়েশনের মাধ্যমে কি হয়, দেখা যায় যে এটা আকারের কারণে এটার আয়নীকরণ শক্তি এই বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি হয়, আর এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যেটা আছে, সেই ইলেকট্রন বিন্যাসটাতে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন 3টে থাকার কারণে তার আয়নাইজেশন এনার্জিটা কার্বনের চেয়ে বেশি হয়ে যায়। তখন অ্যাকচুয়াল যে আয়নাইজেশন আমাদের যেই অর্ডারটা সেটা হবে এরকম, সেখানে হবে আমাদের লিথিয়াম, দেন হচ্ছে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, দেন ফ্লোরিন, দেন হচ্ছে নিয়ন। এইভাবে আমরা কোনো একটা যোগের সঠিক ক্রম ব্যাখ্যা করব। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে এই
প্রথম আয়নীকরণ শক্তির মধ্যে 4টা ডিফারেন্স আছে, এই একটা, এই ডিফারেন্সগুলো আমরা ব্যাখ্যা করব। তাহলে যদি এরকম আসে পরীক্ষায় আমরা এইভাবে দাগিয়ে দেব। আমাদের এই 3টি আমরা আজকে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা আরও বিভিন্ন এমসিকিউ নিয়ে সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওকে।